আমার মুখের উপর রাগ দেখি কথা বলার? আমি মেয়েটা থাপ্পড় খেয়ে মাটির দিকে তাকিয়ে রইলাম আর চোখ দিয়ে পানি ফেলতে লাগলাম। দেখেছিস ইসরাত কি ঢং করছে? একটা থাপ্পড় খেয়ে কেঁদে দিয়েছে। ন্যাকা কান্না করার জায়গা পাস না, তাই না? তুই জানিস আমি কে? আমি হলাম এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। আর কোনোদিন আমার সাথে বেয়াদবি করলে তোকে টিসি দিয়ে বের করে দিব। প্লিজ আমাকে বের করবেন না। আমার মায়ের খুব শখ ছিল আমি যাতে এই কলেজটাই পড়ি। ছোট লোকের আবার শখ? তুই যে আমার শরীরটা ময়লা করেছিস তার কি হবে? আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দেখে কাজটা করিনি। শুধু সরি বললে হবে না, তুই ক্যাম্পাসের সবার সামনে আমার কাছে মাপ চাইবি। ইতিমধ্যে ইসরাত অনেক স্টুডেন্ট জড়ো করে ফেলেছে। কি রে ইসরাত, কি বললো শুনতে পাস নাই? পা ধরে মাফ চাইবি এখন? আমি জানি যে ওদের অর্থ অনেক বেশি, আর আমার মায়ের স্বপ্ন এই কলেজে যাতে আমি পড়ি। যদি আমি ইসরাতের পা না ধরি তাহলে হয়তো আমি আমার মায়ের শখটা পূরণ করতে পারবো না। তাই সবার সামনেই হাঁটু গেড়ে বসে চোখের পানি পড়ার সাথে ইসরাতের সাথে মাপ চাইতে লাগলাম। আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। পুরো ক্যাম্পাসে ছেলে মেয়েদের মুখে হাসি আর জোকারের পাত্র হয়েছি আমি। কি রে ইসরাত, ওকে মাফ করে দে, বেচারা মাফ চেয়েছে তো। যা, তোকে মাফ করে দিলাম। এই বলে সে আমার বুকে লাথি মেরে চলে গেল, আর আমি লুটিয়ে পড়ি শত শত স্টুডেন্টের পায়ের কাছে। আমি মাটি থেকে উঠে চোখটা মুছে নিজের বাসস্থানের দিকে রওনা দিলাম। আপনারা হয়তো ভাবছেন যে কেন ইসরাত আমার সাথে এমনটা করলো, তাই না? তাহলে শুনুন সম্পূর্ণ ঘটনাটা। আজ কলেজে নতুন আমি, আর প্রথম ক্লাস করবো আজকে। একটা কাগজে কলেজের নিয়মকানুন আর বৈশিষ্ট্য লেখা ছিল, আমি সেগুলো পড়তে পড়তে গেট দিয়ে ঢুকতে যাব। ঠিক তখনই আমি কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। তাকিয়ে দেখি একটা মেয়ে, অর্থাৎ ইসরাতের সাথে ধাক্কা খেয়েছি। সরি, আসলে আমি দেখতে পাইনি। সরি মানে? ধাক্কা দিয়ে আবার সরি কাকে বলছিস? ছোট লোক একটা। আমি তোকে পরে দেখাবো আমি কি জিনিস। এখন কাজ আছে, দেখে বেঁচে গেলি। এই বলে ইসরাত হন হন করে চলে গেল। ইসরাতের থাপ্পড়ে আমি কোনো কষ্ট পাইনি, কারণ আমি আসলেই ছোট লোক। আমার গায়ের ড্রেস ছিল ময়লা, তাই ও বুঝেছে যে আমি গরিব, যাকে সমাজে ছোট লোক নামে আখ্যায়িত করেছে। এই হলো ইসরাতের সাথে আমার ঘটনা। এইদিকে আমি চলে এলাম বস্তিতে, কারণ আমার বাবা মা নেই, থাকি একটা বস্তিতে। আমার নাম হলো ইমন। জন্মের কয়েক মাস পর বাবা মারা যায়। আবার যখন আমি ইন্টারে পড়ি তখন আমার মা মারা যায়, হয়ে যায় আমি এতিম। নানা কষ্টের সাথে যুদ্ধ করে আমাকে বেঁচে থাকতে হয়। বস্তিতে ঢুকতেই রহমত চাচার সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো ভালো আছি। তা তোমার আজকে ক্লাসটা কেমন হয়েছে? অনেক ভালো চাচা। আচ্ছা ঠিক আছে, তুই তোর ঘরে যা। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি আমার সম্পর্কে রক্তের কেউ না, কিন্তু উনি রক্তের চেয়েও আপন। উনি আমাদের বস্তিতে থাকেন, রিক্সা চালান, আর কোনো রকমে টেনে টেনে সংসারটা চালান। আমি আমার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার না খেয়ে বস্তি থেকে একটু দূরে আমার মায়ের কবরের সামনে গেলাম। মায়ের কবরের সামনে হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, মা, মা গো, কিভাবে স্বার্থপরের মতো আমাকে এতিম করে একা একা শুয়ে আছো? তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা কি একবারও জানতে ইচ্ছে হয় না? খুব শান্তিতে তুমি শুয়ে আছো না? আমি যে কিভাবে বেঁচে আছি সেটা একমাত্র আমি জানি মা। মা, তোমার শখ ছিল না আমি একটা নামি দামি কলেজে পড়বো? জানো মা, তোমার সেই শখটা পূরণ করতে পেরেছি। আমি একটা ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছি মা। আমি তোমার শখটা পূরণ করেছি। একবার এসে দেখে যাও মা, প্লিজ। একবার আমাকে দোয়া করো না, আমি যাতে সকল বাধা উপেক্ষা করার মতো আল্লাহ আমাকে ক্ষমতাটা দেয়। জানো মা, আজ আমার পাতিলে কোনো খাবার নেই। তুমি চলে যাবার পর কবে যে পেট পুরো খেতে পেরেছি সেটাও আমার মনে নেই। থাক, তবুও দোয়া করো আমাকে, যেন আমি খুব বড় হতে পারি। এইগুলো বলছি আর কেঁদেই চলেছি। এমন সময় পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি রহমত চাচা, আর ওনার চোখে পানি। চাচা, আপনি এখানে? মায়ের কথা বুঝি খুব মনে পড়তে যায়?
আমি কোনো কথা না বলে চাচাকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছিলাম যে তিনি আমাকে এত বড় শাস্তি দিলেন? থাক বাবা, যা হয় আল্লাহর ইচ্ছেতে হয়। আমি আছি তো, বস্তির সবাই তো তোর মা। হুম, আমার কপালে বাবা মায়ের আদর চটেনি, তাই তোমরাই আমার সব। এগুলো বলছি আর চাচাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। চাচাও কান্না করতে লাগলো। এই গাধা, চোখের পানি মুছে ফেল। আজকে মনে হয় কিছুই খাস নাই। না না, খেয়েছি তো। তোর চোখ বলে দিচ্ছে তুই এখনই কিছু খাস নাই। চল আমাদের সাথে আজকে খাবি। না চাচা, আজকে না। চাচা আমাকে জোর করে তার ঘরে নিয়ে গেল আর সবাই মিলে খাবার খাচ্ছে, আর তা থেকে আমাকে কিছু খেতে দিল। আমিও বেশি না খেয়ে পেট ভরার কথা বলে চলে আসলাম। ঘরে এসে কিছুক্ষণ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর বস্তির এক লোক খবর দিল যে একটা কাজ করে দিতে হবে, তার বিনিময়ে কিছু পয়সা হবে। আমি আর দেরি না করে কাজের জন্য ছুটে গেলাম। সেখানে গিয়ে ভারী ভারী মালামাল উপরে তুলতে লাগলাম। কাজ করতে করতে রাত পার হয়ে গেছে। কাজ শেষ করার পর তারা 500 টাকা দিল। টাকাটা পেয়ে এত খুশি হলাম যে মনে হয় আকাশের চাঁদটা হাতে নেমে এসেছে। বস্তিতে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবারগুলো কিনে আনলাম টাকা দিয়ে। খাওয়ার পর বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে, তাই পড়া শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়লাম। পরের দিন কোনো মতে একটা জামা পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার সময় পিছন থেকে একটা ছেলে ডাক দিল। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে আসছে। আপনি কি আমাকে ডাকছেন? হুম, তোমাকেই ডাকছি। বলুন, কি বলবেন আপনি? আচ্ছা, কালকে দেখলাম নুসরত আপনাকে নানাভাবে অপমান করছে, কিন্তু কেন? আমি যে গরিব, আমি যে ছোট লোক, তাই করেছে। গরিব হয়েছে তো কী হয়েছে? তুমিও তো মানুষ। আচ্ছা, তোমার পরিবার সম্পর্কে কিছু বলবে আমাকে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। বলবে তোমার পরিবার সম্পর্কে? আমার পরিবার বলতে শুধু একটা বস্তি আছে, আর কিছুই নেই। মানে? শুনতে চান আমার জীবনের সুখগুলো? হুম, চাই। তাহলে শুনুন। ছেলেটিকে সব বলে দিলাম। ছেলেটি আমার কথা শুনে তার চোখ দিয়ে পানি ঝরাতে লাগলো। আরে কি হলো, আপনার চোখে পানি কেন? না, এমনি। তুমি এত কষ্ট করে পড়াশোনা করো কিভাবে? সবই আমার নিয়তি। তো আজ থেকে আমি তোমার ফ্রেন্ড, তুমি আমাকে ফ্রেন্ড বানাবে? আপনি আমার মতো ছোট লোকের সাথে ফ্রেন্ডশিপ করলে আপনাকে অনেক অপমানিত হতে হবে। কেউ আমাকে কিছু বলবে না। তুমি রাজি কিনা ফ্রেন্ড হতে? ওকে, তা তোমার নাম পরিচয় তো কিছুই জানি না। আমার নাম তানভীর, আর আমার বাবা একজন ব্যবসায়ী। আচ্ছা। আজকে থেকে আমাদের ফ্রেন্ডশিপের মাঝে শুধু তুই থাকবে, তুমি আর আপনি মুছে যাবে। ওকে। চল এখন ক্লাসে চল। চলো। আমি আর তানভীর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। দূর থেকে গতকালের মতো ইসরাত আবার ডাকছে। দোস্ত, তুই আজকে যাস না, ওরা তোকে অপমানিত করবে। গেলে আমাকে অপমান করবে, আর না গেলে আমার বাবা মাকে করবে। আর আমি চাই না আমার জন্য আমার বাবা মাকে কেউ অপমান করুক। প্লিজ, তবুও যাস না। তুই ক্লাসে যা, আমি দেখি ওরা কি বলে। এই বলে আমি ওদের সামনে গেলাম। আমাকে ডাকছেন? আমি নিচের দিকে তাকিয়ে কথাটা বললাম। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তোকে ডেকেছি একটা কাজ করার জন্য। কি কাজ করব? ওই যে আইসক্রিমওয়ালাকে দেখতে পাচ্ছিস, ওই থেকে আমাদের জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে আয়। ওকে। এই নে টাকা। আমি টাকাটা হাতে নিয়ে ওদের জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে আসলাম। এই নিন আপনাদের আইসক্রিম। সবাইকে হাতে হাতে দে। আমি কথা না বলে চুপচাপ তাদের দিতে লাগলাম। ইসরাতের এক বান্ধবীকে দেওয়ার সময় ইসরাত তার হাত দিয়ে হালকা ধাক্কা দিয়েছিল, যার কারণে আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে যায় আর তার বান্ধবীর জামায় লেগে যায়। কানা নাকি তুই? আমি তো ইচ্ছে করে ফেলিনি। তাহলে কি আমি ফেলেছি এগুলা?
এত প্রশ্ন করিস কেন? খুলতে বলছি তাই খুলবে, এত কথা শুনতে পারবো না। ইসরাতের থাপ্পড় খেয়ে মনে হচ্ছে ঠোঁট ফেটে গেছে, কারণ অনেক জ্বলছে আর ব্যথা করছিল ঠোঁট দুটো। আমি আমার শার্টটা খুললাম। গতকালের মতো আজকেও সবার হাসির পাত্র হলাম আমি। সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি শার্ট খুলে দাঁড়িয়ে আছি। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? ওর জামাটা পরিষ্কার করে দে। না না, আমি পরিষ্কার করতে পারবো। ও আমার শরীরে হাত লাগালে আমার শরীরটা ময়লা হয়ে যাবে আবার। সেটাও ঠিক। আজকে যে ভুলগুলো করেছিস সেগুলো যাতে আর না করিস, সেই দিকে নজর রাখবি। নিচের দিকে তাকিয়ে আছি। শার্টটা গায়ে দে আর এখান থেকে এখন যা। আমি শার্টটা গায়ে দিয়ে ক্লাসে আসলাম। দেখি তানভীর আমার জন্য জায়গা রেখেছে। কি রে, আমাকে রেখে চলে এলি যে? কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর অপমানগুলো দেখব। কেন, সবাই দেখতে পারে, তুইও দেখবি। কি রে, তোর গালে এইগুলো কিসের দাগ? আর তোর ঠোঁটটা কাটলো কিভাবে? তার নাইবা প্রকাশ করলাম। একটু পর ইসরাত আর তার ফ্রেন্ডরা আসলো। আমি আর তানভীর চুপচাপ রইলাম। এই তোরা জানিস ছোট লোকদের নাকি শখ থাকে? ইসরাত এইসব আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আর তাদের ফ্রেন্ডরাও তার উত্তর দিতে লাগলো। কেন, তারা ছোট লোক হলেও কি হয়েছে? তাদের শখ থাকতেই পারে। ঠিক বলেছিস, যেটাকে বলে ছেঁড়া চুলে খোপা বাঁধা। এইসব ছোট লোকদের দেখলে খুব মেজাজ গরম হয়ে যায়। আরে ছোট লোকরা তো আমাদের দয়ার মাধ্যমে চলে। ঠিক বলেছিস, আমরা যদি ওদের দয়া না করি তাহলে ওরা না খেয়ে মরবে। ইসরাত আর ওর ফ্রেন্ডদের কথা শুনে মেজাজটা খুব খারাপ হতে লাগলো। তবুও মেজাজটা ঠান্ডায় পরিণত করলাম। একটা কথারও প্রতিবাদ করলাম না, কারণ প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার মধ্যে নেই। তাই মুখ গুজে সব সহ্য করতে লাগলাম। একটু পর স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলেন। এইভাবে সব ক্লাসগুলো শেষ করে আমি আর তানভীর বাড়িতে ফিরছি। একটু পর স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলেন। এইভাবে সবগুলো ক্লাস শেষ করে আমি আর তানভীর বাড়িতে ফিরছি। দোস্ত, এই টাকাগুলো তোর কাছে রাখ। তোর টাকা আমি নিতে যাবো কেন? এত প্রশ্ন করিস কেন? তোকে নিতে বলেছি তাই নিবি। গরিব বলে দয়া করছিস, তাই তো? একটা থাপ্পড় দেব এই কথা বললে। তোকে ফ্রেন্ড হিসেবে দিলাম। কিন্তু আমি তো নিতে পারবো না। না, তোকে নিতেই হবে। আর যদি আজকে টাকা না নিস তাহলে আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। কিন্তু দোস্ত। আর কোনো কিন্তু নেই, এখন টাকাটা নেই, আমাকে আবার বাড়ি যেতে হবে। আমি তানভীরের কাছ থেকে টাকাটা নিলাম। আচ্ছা, আমি যাই, কালকে আবার দেখা হবে। ওকে, বাই। তানভীর চলে গেল, আর আমি একটা হোটেল থেকে কিছু ভালো মন্দ খাবার কিনে আনলাম। অনেকদিন যাবৎ ভালো মন্দ খাই না, তাই আজকে শখ করে আনলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে রহমত চাচাকে ডাক দিলাম। চাচা, চলো, আজকে তুমি আমার সাথে খাবে। কিরে, ডাক দিলি কেন? চাচা, চলো, আজকে তুমি আমার সাথে খাবে। তুই খাবার পেলি কই? একটা ফ্রেন্ড টাকা দিয়েছিল, তাই সেই টাকা দিয়ে খাবারগুলো নিয়ে আসলাম। না, তুই খা, আমি পরে খাবো। আরে চলো তো। চাচাকে জোর করে ঘরে নিয়ে বসিয়ে দিলাম। তারপর দুজন মিলে খাবারগুলো খেতে লাগলাম। চাচা, আসলে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? তুমি আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছো। তোমার ইনকাম দিয়ে ঠিক মতো তোমার সংসার চলে না, তার সাথে তুমি আমারটাও চালাও। তাই বলি কি, আমাকে একটা রিক্সার ব্যবস্থা করে দেবে? দূর পাগল, আগে তুই পড়াশোনা শেষ কর, আমি তো এখনো মরে যাইনি। দূর, কি বলো এইসব? তুই আগে পড়াশোনা শেষ কর, তারপর এসব নিয়ে ভাবা যাবে। কিন্তু চাচা, তোমার তো কষ্ট হচ্ছে। আমি কি তোকে বলেছি যে আমার কষ্ট হচ্ছে? তুই এত চিন্তা করিস কেন? আমি ঠিক আছি। চাচার সাথে একসাথে খাবার খেলাম। খাবার খাওয়ার পর বই নিয়ে পড়তে লাগলাম, আর পড়ার ফাঁকে ফাঁকে মানুষের কাজ করে দিচ্ছি। এতে তারা খুশি মনে কিছু টাকা দেয়, এটা নিয়ে আমার ভালোই কাটে। এইভাবে আমার দিনটা কেটে গেল। আজকে আর মায়ের কবরের সামনে যেতে পারলাম না, কাজ আর পড়াশোনার জন্য। এইভাবে সারাটা দিন কেটে গেল। রাতে শার্ট আর প্যান্টটা ধুয়ে দিলাম, কারণ আমার 2টা শার্ট আর 2টা প্যান্ট আছে। সকালে উঠে ফ্রেশ হয়ে কোনো রকম নাস্তা করেই শার্ট পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তানভীরের সাথে দেখা হয়ে গেল। এই নে, এটা তোর জন্য। কি এইখানে? খুলে দেখ। আমি ওর হাত থেকে প্যাকেটটা খুলে দেখি একটা মোবাইল। তুই আমার জন্য মোবাইল এনেছিস কেন? তোর হাতটা খালি খালি লাগে, তাই এটা তোর জন্য নিয়ে আসলাম। কি দরকার ছিল এগুলো আনার? তোকে রাখতে বলেছি,
তুই রাখবি। ওকে। আমি আর তানভীর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। প্রতিদিনকার মতো ইসরাতের চোখ এড়ায়নি আমি। সে আমাকে ডাকতে লাগলো। চল, আজকে আমি যাব তোর সাথে। না, তুই গেলে তোকে অপমান করবে, তুই থাক। আরে ধুর, চল তো। এই বলে তানভীর আমার হাত ধরে ওদের সামনে নিয়ে গেল। কেন রেখেছেন সেটা বলেন। আমি তো তোকে ডাকি নাই, ডেকেছি তো এই ছোট লোকটাকে। কার জোরে আপনি এত ক্ষমতা দেখাচ্ছেন? মুখ সামলিয়ে কথা বল। মুখ সামলিয়ে কথা বলতে ইমন শিখেছে, কিন্তু আমি না। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস? তুই জানিস আমি কে? প্রিন্সিপালের মেয়ে হয়ে এত ভাব কিসের? যিনি প্রিন্সিপাল তার কোনো অহংকার নেই, আর যে মেয়ে তার শরীর ভরা কারেন্ট। তুই এত বড় কথা বললি আমাকে? ইশরাত যেই তানভীরকে থাপ্পড় দিতে যাবে, তানভীর ঠিক তখনই ওর হাতটা ধরে ফেলে। আপনার ভাগ্য ভালো যে আমি হিজড়াদের উপর হাত তুলি না, তাই আপনি বেঁচে গেলেন। কে? ইসরাত হিজড়া? আমি তোকে পরে দেখিয়ে দিব। আমাকে তো এখনো চিনেননি, তাই এইভাবে কথা বলছেন। কে তুই? আমার পরিচয় না হয় পরেই জানবেন, আর আশা করি ইমনকে অপমান করবেন না। আমি এতক্ষণ ওদের কথাগুলো শুনছিলাম, তাই এইবার আমি কিছু না বলে খারাপ কিছু হয়ে যাবে। তানভীর, তুই ক্লাসে যা তো। ক্লাসে যাব মানে? মানে এখানে না দাঁড়িয়ে ক্লাসে যা। তুই চল আমার সাথে। আসি, তুই যা। কিন্তু কোনো কিন্তু না, তোকে যেতে বলেছি না, তুই যা। তানভীর আর কিছু না বলে চলে গেল। দেখুন, আমি তানভীরের হয়ে আপনার কাছে মাফ চাচ্ছি। ও হয়তো রাগের বশে কিছু বলে ফেলেছে, আপনারা কিছু মনে করবেন না। সব তোর জন্য হয়েছে। তোকে আজকে আমি বের করে দিব কলেজ থেকে। প্লিজ আমাকে বের করবেন না, আমি আপনার দাস হয়ে থাকবো, তবু আমাকে বের করবেন না। ইশরাতের পা ধরে কথাগুলো বললাম। ইশরাত আমাকে উঠিয়ে, তোর সাহস কি করে হয় আমাকে টাচ করার? আজকে যে আমি কি করব সেটা আমিও জানি না। প্লিজ মাফ করে দিন। যা এখান থেকে, ছোট লোক একটা। আমাকে আর কিছু বলতে না দিয়ে ইশরাত চলে গেল। আমি আর তানভীর ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম। ক্লাসের সবাই আছে, কিন্তু ইশরাত নেই। এই ব্যাপারটা খেয়াল করেও তানভীরকে কিছু বললাম না। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যারের পিএ ক্লাসে আসলো। পিএর কথা শুনে তানভীর উঠে দাঁড়ালো আর বলল, আমার নাম তানভীর, কি হয়েছে? ওকে, চলুন। পিএর সাথে তানভীর প্রিন্সিপাল স্যারের রুমে হাঁটা ধরল। এইদিকে ক্লাসের ছেলেমেয়েরা বলাবলি করছে যে যাদের একবার প্রিন্সিপাল স্যার ডাকে তাকে নাকি একেবারের জন্যই বহিষ্কার করে দেওয়া হয়। এই কথাগুলো শুনে আমার প্রাণ যেন বের হয়ে যাচ্ছে। তানভীরের জন্য খুব খারাপ লাগছে, আজ আমার জন্য বেচারার এই অবস্থা। অন্যদিকে, স্যার আসবো? আসো। তানভীর প্রিন্সিপালের রুমে ঢুকে দেখে ইশরাত এক কোণে দাঁড়িয়ে আছে। তানভীরের বুঝতে কষ্ট হলো না যে এইগুলো ইশরাতেরই চক্রান্ত। বাবা, এই ছেলেটা আমার সাথে খুব বাজে ব্যবহার করেছিল আর আমাকে টিস করেছিল। প্রিন্সিপাল স্যার আমার দিকে মুখ তুলে তাকাতেই চমকে উঠলেন। আরে আসাদ, তুমি? আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। ইসরাত বলল যে তুমি নাকি ওকে টিচ করেছো। স্যার, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যদি অনুমতি দেন। ওকে করতে পারো। স্যার, আপনার মেয়ে ইসরাত যতগুলো ছেলের নামে বিচার দিয়েছিল সবার নামে টিচ করার অপরাধ উল্লেখ করেছ, তাই না? হ্যাঁ, তাই তো। স্যার, আপনি চোখ থাকতেই অন্ধ হয়ে গেলেন। মানে কি বলতে চাইছো তুমি? স্যার, আমি বলতে চাই যে আপনি এই কলেজে প্রিন্সিপাল, আর এই কলেজে পড়ার স্বপ্ন নিয়ে অনেক ছেলে আসে। সবার আর্থিক অবস্থা এক থাকে না, কেউ খুব বড়লোক থাকে, আবার কেউ খুব অহংকারী বেয়াদব থাকে, আবার কেউ গরিব থাকে। যাদের আপনার মেয়ে নাম দিয়েছে ছোট লোক, যখন এরা পড়াশোনার জন্য আসে তখন এই আপনার মেয়ে তাদের ফলো করে আর তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আজে বাজে মন্তব্য করে আর তাদের সাথে বাজে ব্যবহার করে। যদি তারা প্রতিবাদ করে তাহলে বলে যে কলেজ থেকে নাকি বের করে দেবে। কি রে ইসরাত, আসাদ যা বলছে সেগুলো কি সত্য? আসাদ কে এখানে? ও হচ্ছে এই কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন প্রতিষ্ঠার ছেলে। ওকে আসাদ, জানি না ইসরাত তোমার নামে কি মন্তব্য করেছে। তুমি এখন ক্লাসে যাও, ব্যাপারটা আমি দেখছি। যদি আপনার মেয়ে আরেকবার কারোর সাথে খারাপ ব্যবহার করে, আশা করি আপনার মনটাকে শক্ত করে
টিসির পেপারটা সাইন করে দেবেন। এই বলে তানভীর চলে এলো। আর এইদিকে ক্লাসে আমার টেনশনে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ তানভীর স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলো। সবাই বলাবলি করছে যে হয়তো বহিষ্কার করে দিয়েছে। অবাক করে দিয়ে তানভীর আমার পাশে বসে হাসতে লাগলো। আরে কি হয়েছে? সব পরে বলছি, আগে ক্লাসটা শেষ করে নি। ওকে। ক্লাস শেষ করে আমি আর তানভীর বাইরে গেলাম। এইবার তো বল কি হয়েছে। শোন তাহলে। তানভীর আমার কাছে সব প্রকাশ করলো। ভাই রে, তোর সাহসকে আমি স্যালুট জানাই। হয়েছে হয়েছে, তুই এখন বাড়িতে যা। ক্লাসগুলো আর করবি না? না, আজকে আর সেগুলো করব না। তাহলে তুই যা, আমার ক্লাসগুলো করা দরকার আছে। তানভীর আমাকে বিদায় দিয়ে চলে গেল। আমি ক্লাসে ঢুকলাম। তখন দেখি ইসরাত ক্লাসে তার ফ্রেন্ডের সাথে হাসি মুখে কথা বলছে। আমি সেই দিকে না দাঁড়িয়ে চুপচাপ আমার সামনে চলে আসলাম। ইসরাত আগের মতো আমাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো আর হাসি মজা করতে লাগলো। কোনো রকম ক্লাসগুলো শেষ করে আমি বস্তির দিকে রওনা দিলাম। ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় দেখলাম ইসরাত আমার দিকে আসছে। আমি দেখেও না দেখার ভান করে আছি। চুপচাপ হাঁটতে লাগলাম। হঠাৎ সে আমার গায়ের সাথে ইচ্ছে করে ধাক্কা খায় আর নিজেই মাটিতে পড়ে যায়। ইসরাত মাটি থেকে উঠেই, তোর সাহস কিভাবে হলো যে তুই আমাকে আবার ধাক্কা দিয়েছিস? আমি তো ইচ্ছে করে ধাক্কা দিইনি, আপনি তো দেখলাম ইচ্ছে করে ধাক্কা দিয়ে পড়ে গেলেন। তুই নিজে ধাক্কা দিয়ে এখন আমার নাম দিচ্ছিস? ইসরাতের থাপ্পড় খেয়ে কাটা জায়গা দিয়ে আবার রক্ত পড়তে লাগলো। তবু আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। একবার তোকে শিক্ষা দিয়েছিলাম, তোর সেটা মনে নেই? এমন সময় ইসরাতের ফ্রেন্ডরা ওর কাছে আসলো। ইসরাত ও তার ফ্রেন্ডরা চলে গেল আমার সামনে থেকে। আমি বস্তিতে ঢুকতেই রহমত চাচার সাথে দেখা। কি রে, তোর এই অবস্থা কেন? কই, কি হয়েছে আমার? তোর মুখে রক্ত কিসের? ও রক্ত, মানে বল কি হয়েছে? ওই একটা গাড়ির সাথে হালকা ধাক্কা খেয়েছিলাম তো, তাই এমন হয়েছে। মিথ্যে কথা বললাম। দেখে সাবধানে হাঁটতে পারিস না? অনেকখানি কেটে গেছে। ওকে, আমি ঠিক আছি। তুমি এখন কই যাচ্ছ? আর কই যাব, রিক্সা নিয়ে বের হব। ওকে, তুমি যাও। আমি আমার ঘরে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গিয়েও পারলাম না, কারণ কাটা জায়গায় জ্বলছে। তাই না খেয়ে শুয়ে রইলাম আর তানভীরের দেওয়া মোবাইলটা টিপতে লাগলাম। হঠাৎ তানভীর কল দিল। হ্যালো, কে বলছেন? এই, আমি তানভীর বলছি। কিরে, তুই কি মোবাইলের ভেতর সিম কার্ড দিয়েছিলি নাকি? কেন, তুই দেখিসনি? এই মাত্রই তো দেখলাম। কি করিস এখন? শুয়ে আছি, আর কি করব। খাবার খেয়েছিস? এই মাত্রই খেলাম, যদিও কথাটা মিথ্যে বললাম। ওকে বাই, পরে কথা বলবো। মাত্র কল দিলি আবার কেটে দিবি? তোর খবর নেওয়ার জন্য কল দিয়েছি, কিন্তু কিছু বলবি তুই? না, কি বলবো। ওকে বাই। কলটা কেটে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। পেটের ক্ষুধার জ্বালায় ঘুম আসছে না, তাই উঠে ব্যথাকে উপেক্ষা করে কিছু খাবার খেয়ে নিলাম। খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে অজু করে মায়ের কবরের সামনে গিয়ে কবরটা জিয়ারত করে আসলাম। কিরে, কবর জিয়ারত করছিলি বুঝি? হুম। তোর মায়ের দোয়া আর আমাদের ভালোবাসা তোর সাথে সবসময় ছিল, আর আছে, আর থাকবে। আজকে রিক্সা নিয়ে বের হলে না? গিয়েছিলাম, হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল, তাই আজকে আর চালামো না। কেন, কি হয়েছে তোমার? মাথাটা ঘোরাচ্ছিল। এখন ঠিক আছে তো? এখন ঠিক আছি, আগের থেকে একটু ভালো আছি। বেশি খারাপ হলে রিক্সা চালানোর দরকার নেই। একটু পর রাত হয়ে যাবে, তুই এখন ঘরে গিয়ে পড়তে বস। ঘরে এসে পড়ার সময় একজন বলে গেল একজন নাকি বাসা পাল্টাচ্ছে, সেইখানে কিছু লেবার লাগবে। আমি পড়া বন্ধ করে সেখানে গেলাম। গিয়ে তাদের মালামালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে লাগলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে, তাই তারা আমাদেরকে রাতে খাবার দিয়েছিল আর সাথে কিছু পারিশ্রমিকও দিয়েছে। আমি সেইগুলো এনে ঘরে এক জায়গায় রেখে দিয়েছি। বই খুলে আবার পড়তে লাগলাম। পড়া শেষ করতে গভীর রাত হয়ে গেছে, তাই দেরি না করে ঘুমিয়ে গেলাম। সকালে হালকা কিছু খেয়ে কলেজের উদ্দেশ্যে চলে গেলাম। ক্যাম্পাসে আমি আর তানভীর হাঁটাহাঁটি করছি। এমন সময় ইসরাত ও তার ফ্রেন্ডরা আমাকে ডাকতে লাগলো। দেখেছিস কতটা বেয়াদব আর বেহায়া হলে তোকে আবার ডাকে? তুই চুপ থাক, একবার আমাকে বাঁচাতে গিয়ে অপমান হয়েছিস, তাই আমি চাই আমার এই ব্যাপারে তুই নিজেকে আড়াল করে রাখবি। দোস্ত,
ওরা তোকে এইভাবে অপমান করবে আর আমি নিজেকে আড়াল করে রাখবো? এটা আমার ব্যাপার, তুই এখন ক্লাসে যা তো, আমি দেখব। না, আমি যাব না। যদি না যাস তাহলে এই নে, না তোর মোবাইল থাকবে না তোর সাথে কোনো ফ্রেন্ডশিপ। এইভাবে বলতে পারলি? প্লিজ তুই ক্লাসে যা না। তানভীর কিছু না বলে ক্লাসে চলে গেল। আমি ইসরাত আর তার ফ্রেন্ডদের সামনে গেলাম। বলুন। তোকে তানভীর কি বলেছিল? সেটা আপনাদের না জানলেও চলবে। দেখেছিস ছোট লোকের কি তেজ কথার? সেটা তো দেখতেই পেলাম। কাল যে আমাকে ধাক্কা দিয়েছিলি তার কি হবে? আমাকে তো মেরেছেন, আর কি লাগবে আপনাদের? আচ্ছা, তোর কি লজ্জা শরম নেই? তোকে এত অপমান করি তবুও তুই এখানে পড়ে আছিস। আরে ও একবার বলেছিল না যে ছোট লোকের মায়ের নাকি শখ হয়েছে এই কলেজে পড়তে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।